রাজনীতিটা প্রতি মুহূর্তে কিভাবে করতে হয় তা কিন্তু শিখিয়ে দিচ্ছে ভারতবর্ষ। ভারতের এই জিওপলিটিক্যাল স্ট্র্যাটেজিটা যদি আপনারা বিশ্লেষণ করেন, তাহলে আপনারাও বুঝবেন কেন এই বিশ্বে ভারত অন্যতম প্রভাবশালী দেশ। নিঃসন্দেহে এর পিছনে জয়শঙ্কর, অজিত দোভাল, নরেন্দ্র মোদী এবং তার সহযোগী একটা পুরো ক্যাবিনেট এবং দল আছে যারা জিওপলিটিক্স নিয়ে প্রতিনিয়ত চর্চা করে। আমরা যারা জিওপলিটিক্যাল ছাত্র অর্থাৎ রাজনৈতিক ছাত্র, তারা দুটো কথা বিশ্বাস করি: শত্রুর সঙ্গে কখনো সরাসরি যুদ্ধে যেও না, উল্টে শত্রুর বিপক্ষে এমন কিছু পদক্ষেপ নাও যেন শত্রু তোমার পায়ের কাছে এসে বসে থাকে এবং কার্যত তোমার বশ্যতা স্বীকার করে। সরাসরি বন্ধু নাও হতে পারে, কিন্তু শত্রুর মতো ভয়ঙ্কর কোনো পদক্ষেপ সেই প্রতিবেশী দেশগুলো কোনোদিন যেন নিতে না পারে, তারই ব্যবস্থা করো। ভারতবর্ষের জিওপলিটিক্যাল সার্ফেসটা যদি দেখেন, তাহলে দেখবেন চারিদিকে শত্রু দেশে ভরা। অন্তত সম্পর্ক এমন একটা জায়গায় ভারত মেনটেন করে, তাতে বলাই যায় এই চার দেশ কখনোই ভারতের অন্যতম প্রিয় বন্ধু হতে পারে না। পাকিস্তান, চীন, শ্রীলঙ্কা কিংবা বাংলাদেশ, এই চার সরকারের সঙ্গে ভারতবর্ষ যেই স্ট্র্যাটেজিতে জিওপলিটিক্যাল সার্ফেসটা এগিয়ে নিয়ে যাচ্ছে, তার জন্য কিন্তু ভারতের বিপক্ষে কেউ কোনো শক্তিশালী আক্রমণ আজ অবধি করতে পারেনি। হতে পারে তারা সামরিক শক্তিতে ভারতের থেকে অনেকটা পিছিয়ে, কিন্তু বিভিন্ন ক্ষেত্রে টিভি মিডিয়ায় তারা বিভিন্ন ভারত বিরোধিতা কথাবার্তা বললেও ভারতের বিপক্ষে একটা সরকারি চিঠি কিংবা কোনো সরকারি মহলে বা আন্তর্জাতিক স্তরে সরাসরি অভিযোগও জানানোর ক্ষমতা কিন্তু এই চার দেশের হয়নি। ফলে ভারতবর্ষের ডিপ্লোম্যাটিক চিন্তাধারা যে আজকে কোন লেভেলে গেছে তা আপনারা বুঝতেই পারছেন। এবার এই কথাগুলো কেন বললাম, কারণ এই কথাগুলো আপনাদেরও ভীষণ মাত্রায় মেনে চলা উচিত এবং বোঝা উচিত কেন ভারতবর্ষ কোন সময় কোন পদক্ষেপটা নিচ্ছে এবং তার বিশ্লেষণ বা ব্যাখ্যা কি হতে পারে। আজ যেমন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বাংলাদেশের সঙ্গে সম্পর্ক ভালো করার জন্য এক ঐতিহাসিক সিদ্ধান্ত নিলেন। ঐতিহাসিকই বলছি, কারণ এর নেপথ্য ভারতের পক্ষ থেকে কিছু যুক্তি আছে বলে আমার মনে হয়। আজ অমিত শাহ মৈত্রী দ্বার উদ্বোধন করবেন। এই মৈত্রী দ্বার উদ্বোধন হওয়ার ফলে ভারত এবং বাংলাদেশের ব্যবসা বাণিজ্য কিন্তু আরো দ্রুত গতিতে হবে। এশিয়ার বৃহত্তম স্থলবন্দর ভারত বাংলাদেশের এই পেট্রোপল সীমান্ত, আর এখান থেকেই ভারত এবং বাংলাদেশের ব্যবসা বাণিজ্য আরো দ্রুত গতিতে করার জন্য মৈত্রী দ্বার খুলে দিলেন ভারতবর্ষ। भारत की 15,000 किलोमीटर लंबी सीमाएं हमें 7 पड़ोसी देशों से जोड़ती हैं, जो हमारे व्यापार और सांस्कृतिक आदान प्रदान के लिए बेहद जरूरी है। गृह मंत्रालय के तहत LPAI सीमा पार व्यापार और यात्रियों की आवाजाही को आसान बनाता है, जिससे ये सीमाएं हमारे लिए समृद्धि के नए रास्ते खोलती है। भारत के पास 15 भूमि पतन है, जिनमें से 8 बांग्लादेश से जुड़े हैं और पेट्रापोल उनमें एक खास जगह रखता है। বনগাঁর কাছে এই সীমান্তে প্রায় কয়েকশো কোটি টাকা ব্যয়ে আন্তর্জাতিক মানের যাত্রী টার্মিনাল এবং আন্তর্জাতিক মানের মৈত্রী দ্বারের শিলান্যাস হয়েছিল কিছু বছর আগে। 2016 में माननीय प्रधानमंत्री ने इसका उद्घाटन किया था और तब से यहाँ के आधुनिक इंफ्रास्ट्रक्चर ने सीमा पार व्यापार और यात्रा को एक नया रूप दिया है। आज पेट्रापोल बेनापोल का दोनों देशों के जन सामान्य के लिए समर्पित करने का यह इवेंट एक बहुत ही महत्वपूर्ण माइलस्टोन है। प्रधानमंत्री जी के उस विजन को आगे बढ़ाते हुए, जिसमें भारत और बांग्लादेश को जोड़ने वाले इस मार्ग का विशेष रणनीतिक महत्व बताया गया था, LPAI ने पेट्रापोल में पहले चरण के विकास की शुरुआत की। মনে রাখতে হবে এই মুহূর্তে কিন্তু বাংলাদেশে আছে ইউনূস সরকার, কিন্তু ইউনূস সরকারের জন্য এই মৈত্রী দ্বার খোলা হয়েছে বলে আপনারা মানবেন না বা বিশ্বাসও করবেন না, কারণ ভারত মনে করে হাসিনাই আসবে ভবিষ্যতে বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে। বর্তমানে বাংলাদেশে অন্তর্বর্তীকালীনের ইউনূস সরকার থাকলেও ভারত কেন এই মৈত্রী দ্বার এখন উদ্বোধন করলো? প্রথম কথা হলো, ভারত এবং বাংলাদেশের যদি ব্যবসায়ী সম্পর্ক দেখেন, তাহলে হাসিনার সময় 2021 সালে সেটি ছিল $14 বিলিয়ন। 2010 থেকে 2011-তে এই ব্যবসায়ী সম্পর্কটা ছিল মাত্র $3 বিলিয়ন। পরবর্তীকালে হাসিনা বাংলাদেশে দায়িত্ব নেন। 2021 সালের মধ্যে এই $3 বিলিয়ন গিয়ে পৌঁছায় $16 বিলিয়ন। অর্থাৎ ভারত এবং বাংলাদেশের ব্যবসায়ী সম্পর্ক ইউরোপের অনেক প্রভাবশালী দেশের মধ্যেও কিন্তু নেই। 2023 ফিনান্সিয়াল ইয়ারে এই সংখ্যাটা গিয়ে দাঁড়ায় $14.22 বিলিয়ন।
অর্থাৎ ভারত এবং বাংলাদেশ একে অপরকে সাহায্য করে দুই দেশই কিন্তু প্রভাবশালী এবং উন্নয়নশীল এবং প্রগতিশীল দেশের তকমা পেয়েছিল গোটা বিশ্বে। এবার শেখ হাসিনা বর্তমানে ভারতে আছেন, সরকার চালাচ্ছে মোহাম্মদ ইউনূস, কিন্তু সরকারে এসে এই বাংলাদেশের একাধিক উপদেষ্টারা নিরন্তর ভারত বিরোধী কথাবার্তা বলে যান। ভারতের কাছে অপশন ছিল দুটো, এক, তারা সরাসরি বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করুক, দুই, বাংলাদেশকে এমন কিছু জিনিস শেখাক যার জন্য বাংলাদেশ কার্যত পিছু হটতে বাধ্য হয়। আর এই মৈত্রী দ্বার খুলে দেওয়ায় বাংলাদেশের এই ইউনিট সরকার কিন্তু কয়েক যোজন পিছনে সরে গেল, অন্তত কূটনৈতিক চালে। इस पहले चरण में मुख्य ध्यान कार्गो टर्मिनल को आधुनिक बनाना था, ताकि सुनियोजित गोदाम, नई तकनीक वाली कार्गो प्रबंधन प्रणाली और अन्य जरूरी सुविधाएं सुनिश्चित की जा सके। आज ये कार्गो टर्मिनल भारत और बांग्लादेश के बीच व्यापार में क्रांति ला चुका है और पेट्रापोल दोनों देशों के बीच लगभग 30% व्यापार को संभालता है। पेट्रापोल अपनी जगह पर इस तरह से स्थित है कि ये प्रतिदिन करीब 10,000 यात्रियों की आवाजाही को संभालता है, जिससे ये भारत का 7वां सबसे बड़ा इमिग्रेशन चेक पॉइंट बन गया है। कार्गो टर्मिनल की सफलता के बाद ध्यान अब यात्री सुविधाओं को बेहतर बनाने और यात्री टर्मिनल को आधुनिक रूप देने पर केंद्रित किया गया। पहले यहाँ पर कई कठिन प्रक्रियाएं, भीड़ भाड़, बुनियादी सुविधाओं की कमी और अधूरा इंफ्रास्ट्रक्चर था, जिससे यात्रियों को काफी मुश्किलें होती थीं। लेकिन प्रधानमंत्री जी के सीमा पार आवागमन के विजन को ध्यान में रखते हुए LPAI ने यात्री टर्मिनल को आधुनिक और नए जमाने की सुविधाओं से लैस बनाने का कदम उठाया। आज हम एक नए यात्री टर्मिनल का उद्घाटन कर रहे हैं। नया टर्मिनल भवन कई अनंत सुविधाएं लेकर आया है, जैसे बड़े प्रतीक्षा क्षेत्र, आरामदायक लाउंज, आव्रजन और सुरक्षा जांच बिंदु, स्वास्थ्य इकाई, गोल्फ कार्ट, कई सुविधाजनक शौचालय, पेयजल की व्यवस्था और कैफेटेरिया, ताकि सभी यात्रियों की यात्रा को आरामदायक और परेशानी मुक्त बनाया जा सके। पेट्रापोल में सीमा के इंफ्रास्ट्रक्चर को और बेहतर बनाने और सामान की सुरक्षित और तेज आवाजाही सुनिश्चित करने के लिए 2023 में माननीय गृह मंत्री ने मैत्री द्वार का शिलान्यास किया। अब ये द्वार पूरी तरह से निर्मित है और ये पेट्रापोल का दूसरा कार्गो गेट है, जो भारत और बांग्लादेश के अधिकारियों को एक साझा स्थान से काम करने की सुविधा देता है। আর এর ফলে ইউনিট সরকার কিন্তু ভীষণ মাত্রায় চাপে পড়লো, কারণ তারা এতদিন ধরে বাংলাদেশের মানুষকে বোঝাচ্ছিল ভারত আমাদের বিপক্ষে, ভারত এমন কিছু সিদ্ধান্ত নিয়েছে যা বাংলাদেশের মানুষের ক্ষতি হয়েছে। এবার এই দ্বার খোলার ফলে ইউনিট সরকার আর বাংলাদেশের মানুষকে ভুল বোঝাতে পারবে না। ভারত বলতে পারবে, দেখো তোমাদের জন্য আন্তর্জাতিক দ্বার আমি খুলে দিয়েছি, এবার তোমরা ব্যবসা বাণিজ্য করতে আসো। আর এখানেই সেকেন্ড চালটা লুকিয়ে আছে। ব্যবসা বাণিজ্য কিভাবে করবে এই মুহূর্তে বাংলাদেশ? বর্তমানে বাংলাদেশে যে ইকোনমিক্যাল সিচুয়েশন এবং বস্ত্র শিল্পের যে অবস্থা, ব্যবসা বাণিজ্য খুব করতে চাইলেও কিন্তু বাংলাদেশ এই মুহূর্তে ব্যবসা বাণিজ্য করার জায়গাতে নেই। অন্তত বাংলাদেশ এবং এই ভারতের এই যে পেট্রোপল বন্দরে সব থেকে বেশি ব্যবসা হতো মানি এক্সচেঞ্জে, কিন্তু ডলারের দাম বাংলাদেশে এমন সর্বোচ্চ জায়গায় পৌঁছেছে যে মানি এক্সচেঞ্জের ব্যবসাও কিন্তু কার্যত এই সীমান্তবর্তী এলাকায় মুখ থুবড়ে পড়েছে। ফলে ইউনিট সরকারকে প্রবল সুযোগ সুবিধা দেওয়া সত্ত্বেও ইউনিট সরকার এটাকে ইউটিলাইজই করতে পারবে না। আর এটা জেনেই হয়তো ভারতবর্ষ এই মুহূর্তে এত বড় এক সিদ্ধান্ত নিল। এটাই হলো ডিপ্লোম্যাটিক একটা সর্বোচ্চ জায়গা। আপনি যদি এই প্রতিবেদন এতটা শুনে থাকেন, তাহলে এর পরের কথাগুলো আরো মন দিয়ে শুনুন, কারণ আমি আরো একটা ডিপ্লোম্যাটিক চাল যা ভারতবর্ষ নিয়েছে আমি আপনাদের বিশ্লেষণ করে বলতে পারি। রাজনীতি নিয়ে যারা আমরা চর্চা করি তারা জানি ভারত প্রত্যেকটি পদক্ষেপ নেয় অত্যন্ত সচেতনতার সাথে। কিছু মাস আগে ভারতবর্ষের হাই কমিশনার একটি মিটিং করেন, জানেন কার সঙ্গে? বিএনপি চিফের সঙ্গে। অর্থাৎ আওয়ামী লীগের পরবর্তী যে রাজনৈতিক দল বাংলাদেশে এক্সিস্ট করে তা হলো বিএনপি, এবং সব থেকে বড় দল আওয়ামী লীগের পরে। বিএনপি এই কমিশনের সঙ্গে মিটিং এর পর বিএনপি কর্তারা কি বলেছিলেন সেদিন? তারা বলেছিলেন ভারত চায় আমাদের সঙ্গে সম্পর্ক ভালো করতে। সেই সঙ্গে আমাদের যে আপনার সিকিউরিটি যে বিষয়টা আছে বোথ দ্য কান্ট্রিজ, সেটা নিয়ে আমরা কথা বলেছি। তারা বলেছেন যে তারা এই বিষয়গুলো সজাগ এবং তারা
চেষ্টা করছেন দ্রুততার সঙ্গে সেই সমস্যাগুলো কীভাবে সমাধান করা যায়। তাদের যেটা মূল বক্তব্য সেটা হচ্ছে যে বাংলাদেশের সঙ্গে তারা সম্পর্ক আরো দৃঢ় করতে চান। আর এখানেই শুরু হয়েছে নতুন একটা আন্দোলন। বিএনপি সরাসরি অন্তর্বর্তীকালীন সরকারের বিরোধিতা করেছে প্রতিটি ইস্যুতে। কখনো সমন্বয়ক এবং উপদেষ্টাদের তারা পাড়ার ছুটকো নেতা বলেছে, কখনো বলেছে এই সকল ছাত্র নেতারা কিভাবে দেশের সংবিধান পরিবর্তন করতে চায়, তারা সংবিধানের কি জানে। এমনকি বর্তমান যে প্রধান ইস্যু সেই রাষ্ট্রপতিকে সরিয়ে দেওয়া ইস্যু নিয়েও কিন্তু বিএনপি সরাসরি ইউনিট সরকারের বিরোধিতা করেছে। অনেক রাজনীতিবিদ বলেন এর পিছনে ভারতের অন্যতম মাস্টারস্ট্রোকটি লুকিয়ে আছেন। আর এই মিটিং ধরে ফেলে বিএনপির সঙ্গে সমন্বয়কদের যেরকম ভাবে দূরত্ব তৈরি হয়েছে তা কিন্তু ইউনিট সরকারের পতনকে কার্যত নিশ্চিত করে। কাল এক উপদেষ্টা সরাসরি, বলা ভালো সমন্বয়ক সরাসরি স্বীকার করেছেন এই ছাত্র আন্দোলনকে পিছন থেকে মদদ দিয়েছে বিএনপি। সকল রাজনৈতিক দল যারা গণতন্ত্রকামী যে রাজনৈতিক দল যারা আমাদের গণ অভ্যুত্থানে আমাদের নেতৃত্বে এসে আমাদের এই ফেসিবাদ ব্যবস্থা বিলুপের প্রাথমিক ধাপ শেখ হাসিনার পতন আমরা ঘটিয়েছি। এখন এই ফেসিবাদ ব্যবস্থার পূর্ণাঙ্গ বিলুপের ক্ষেত্রে তারা বলেছেন আমরা নাকি বিএনপিকে নেতৃত্ব দিয়েছি, মানে পাড়ার কতগুলো পল্টু মস্তান বিএনপির মতো একজন বড় ঐতিহাসিক দলকে নাকি নেতৃত্ব দিয়েছে ছাত্র আন্দোলনের সময়। আর এটাই বিএনপির সব থেকে লজ্জাজনক কথা, অন্তত শেষ 3 মাসে বলে আমার মনে হচ্ছে। তাই বিএনপি এবং রাজনৈতিক দলগুলো ছাত্র আন্দোলন এবং উপদেষ্টাদের উপর থেকে নিজেদের সমর্থন আস্তে আস্তে করে সরিয়ে নিচ্ছে, কারণ সাধারণ মানুষও পরে বুঝতে পেরেছে এই উপদেষ্টা বা সমন্বয়কদের সমর্থন করা তাদের জীবনের ঐতিহাসিক একটা ভুলও। ফলে কার্যত একা হতে শুরু করেছেন এই সমন্বয়ক উপদেষ্টারা। মানে সেই কোটা বিরোধী আন্দোলন যা হাসিনা বিরোধী আন্দোলন হয়ে গেছিল, তার পিছনে যে জনসমর্থন, যে রাজনৈতিক সত্তা একই সঙ্গে মিলে গিয়ে গণবিস্ফোরণ হয়েছিল, সেই গণবিস্ফোরণের জায়গায় কিন্তু আর মোহাম্মদ ইউনূসের এই সরকার বা এই উপদেষ্টারা নেই। তাদের ভাওতাবাজি দেশের মধ্যে বিএনপি এবং রাজনৈতিক দলগুলো সম্পূর্ণভাবে হাইলাইট করে সরকারকে অতিষ্ঠ করার চেষ্টা করছে। আর প্রতিবেশী দেশ হিসাবে ভারত পাল্টা দেওয়ার চেষ্টা করেছে প্রতি মুহূর্তে এবং বাংলাদেশকে বুঝিয়ে দিয়েছে তোমরা লড়লে আমাদের সাথে কথার লড়াই লড়ো না, রাজনৈতিক লড়াই লড়ো, কূটনীতি দিয়ে লড়ো। মনে রাখতে হবে এই অমিত শাহর বিরুদ্ধে ভারত সরকার মানে কিছুদিন আগে ভারত সরকারকে সরাসরি একটা অফিসিয়াল প্রোটেস্ট কিন্তু জানিয়েছিল বাংলাদেশ। কারণ অমিত শাহ বলেছিলেন অনুপ্রবেশ ইস্যুতে কড়া ব্যবস্থা নেবে ভারতবর্ষ। অমিত শাহর কথা শুধু নয়, ভারতের একাধিক হাইকোর্টও কিন্তু অনুপ্রবেশ নিয়ে বিভিন্ন রায় দিয়েছেন। কিছুদিন আগে ভারতের স্বয়ং সুপ্রিম কোর্ট অনুপ্রবেশ ইস্যুতে এক ঐতিহাসিক রায় দিয়েছেন। আর এরপরেই বাংলাদেশ সরকার তাদের অফিসিয়াল ফেসবুক পেজে অমিত শাহকে রাজনৈতিক নেতা হিসাবে আখ্যায়িত করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন ভারত সরকারকে। অমিত শাহ কিন্তু এতে অত্যন্ত অসম্মানিত হবেন, এটাই স্বাভাবিক। কিন্তু তারপরে অমিত শাহ কিন্তু পাল্টা বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন না। তিনি কি করলেন? তিনি মৈত্রী দ্বার উদ্বোধন করে দিলেন। ফলে এটাই হলো রাজনীতি, শত্রুকে বন্ধুত্ব দ্বারা জয় করো, শত্রুর বিপক্ষে এমন কিছু পদক্ষেপ নাও যেন শত্রু ওই পদক্ষেপের ফলেই ঘায়েল হয়ে যায়। বাংলাদেশের বর্তমান যে অবস্থা, মৈত্রী দ্বার হোক কিংবা ইন্টারন্যাশনাল করিডোর হোক, বাংলাদেশের ব্যবসা বাণিজ্যের কাছে মানে ব্যবসা বাণিজ্যের জন্য কিছু অবশিষ্ট আছে বলে আমি অন্তত জানি না। ব্যাংক যেখানে 10টি ব্যাংক যেখানে দেউলিয়া ঘোষণা করতে হয়, সেখানের বাংলাদেশের অর্থ ভাণ্ডারের অবস্থা কি তা সাধারণ মানুষ প্রতিনিয়ত বুঝতে পারছেন। 1000 টাকা বাজারে নিয়ে গেলে নাকি এখন কিছু কেনা সম্ভব হচ্ছে না সাধারণ মানুষদের। আর এই পরিস্থিতিতে দাঁড়িয়ে মৈত্রী দ্বার উদ্বোধন করে ভারত এক যুগান্তকারী সিদ্ধান্ত নিল। তারা হাসিনা ফিরবেন বা হাসিনার উপর বাজি রাখলেন এক্ষেত্রে, পাশাপাশি অন্য যে দল বিএনপি তার সঙ্গে আলোচনা করেও বাংলাদেশ সাথে ভারতের ভবিষ্যৎ সম্পর্ককে সুগঠিত করলেন। ভারত চায় বাংলাদেশের সাধারণ মানুষ যেন ভালো থাকে। সেই 1971 সাল থেকে 2024 ভারত এমন কিছু পদক্ষেপ নিয়েছে যা বাংলাদেশের মানুষ না বুঝলেও স্বাভাবিকভাবে সাধারণ মানুষ হয়তো বিশ্লেষণ করে বুঝবেন ভারত কোনোদিন বাংলাদেশের সাধারণ মানুষের বিপক্ষে কিছু ভাবেনি। কিন্তু এই সকল নেতারা ভারত বিরোধী কথাবার্তা বলে সাধারণ মানুষকে ভুল বুঝিয়ে প্রতিনিয়ত উস্কে গেছেন। আর এখানেই কিন্তু ভারতের সব থেকে বড় চ্যালেঞ্জটা এই মুহূর্তে ছিল। আর অন্তর্বর্তীকালীন সরকার আসার পর ভারতের এই প্রথম সব থেকে বড় পদক্ষেপ, যা উল্টে ভারত
বাংলাদেশকেই বিপদ বা বিপাকে ফেলতে পারে। এরপরেও কি মোহাম্মদ ইউনূস ভারত বিরোধী কথাবার্তা বলতে পারবেন? এই প্রশ্ন কিন্তু থাকলো আপনাদের জন্য। আজ থেকে মোহাম্মদ ইউনূসের মুখটা যেন সেলুটেপ দিয়ে আটকানো থাকে। ওদের উপদেষ্টারা পল্টু মস্তানরা রাজনীতি না বুঝে অনেক কথা বলতেই পারেন, কিন্তু মোহাম্মদ ইউনূস দেশের যিনি সর্বোচ্চ নেতা, তিনি ভারত বিপক্ষে কথা বলার আগে 10 বার ভাববেন। ভারত এরপরেও কিন্তু মৈত্রী দ্বার উদ্বোধন করেছে, বন্ধুত্বের বার্তা ছুড়ে দিয়েছেন। আপনাদের কাছে রসদ নেই, আপনাদের কাছে পয়সা নেই, এবার দেশে কিভাবে ব্যবসা বাণিজ্য করবেন তা তো আপনাদের ব্যাপার। আমি এই বিষয়ে একটা IMF নিয়ে কি প্রকাশ্যে রিপোর্ট নিয়ে একটা ভিডিও বানিয়েছি, আপনারা এই চ্যানেলের আগের ভিডিওটাও দেখতে পাবেন, তাহলেই বুঝবেন আন্তর্জাতিক মহলও বাংলাদেশের অর্থ ভান্ডার নিয়ে এই মুহূর্তে কি অফিসিয়াল রিপোর্ট প্রকাশ করেছে। যাই হোক, চ্যানেলটি ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করবেন। রাজনীতি নিয়ে শুধু আলোচনা করবেন না, রাজনৈতিক বিশ্লেষণগুলো বোঝার চেষ্টা করুন, নেপথ্যে চালগুলো বোঝার চেষ্টা করুন। কূটনীতি, ডিপ্লোম্যাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, যেটা সাধারণ মানুষের বোঝা উচিত। অন্তত দুই দেশের সম্পর্ক এবং আন্তর্জাতিক মহলে নিজেদের প্রভাব বিস্তার করার জন্য ডিপ্লোম্যাটিক এই শব্দটার ভ্যালু কিন্তু অনেক কিছুর থেকেই বেশি। আর পলিটিক্যাল সারফেস থেকে বেরিয়ে ডিপ্লোম্যাটিক সারফেসে আপনারা প্রত্যেকটি বিশ্লেষণকে নিজেদের মতন করে বোঝার চেষ্টা করুন। এই অনুরোধ শুধু আমার থাকবে। কমেন্টে জানাবেন আপনারা কি ভাবছেন। ধন্যবাদ।